প্রতিদিন ভাত রুটি সবজির ব্যবস্থা করতে জেরবার। মোদী সরকারের বাজেটে তিমিরেই আম আদমি পার্টি। আম আদমি এবং কংগ্রেসের প্রশ্ন যে মূল্যবৃদ্ধি মোকাবিলা কিভাবে তা নিয়ে কেন একটা কথাও বলা হলো না। পাল্টা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দাবি, দেশে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণেই রয়েছে। তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট। সাধারণ বাজেটে সাধারণের নজরে থাকে জিনিসপত্রের দাম বাড়া কমায়। সবাই চান নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমুক, নাগালের মধ্যে থাকুক চাল ডাল সবজি। কিন্তু এবারের বাজেটে এই নিয়ে কোনো দিশাই মিলল না। The deflators assumed by the government have been severely criticized by several knowledgeable economists, and nothing in the budget speech gives us the confidence that the government will seriously tackle the issue of inflation. India's inflation continues to be low, stable, and moving towards the 4% target. মঙ্গলবারের বাজেটে কৃষি ক্ষেত্রে 1.52 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বাজারে সবজির যোগান বজায় রাখতে নতুন উদ্যোগের কথা বলেছেন অর্থমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নতুন ফসল চাষ করা হবে বলেও ঘোষণা করা হয়েছে। এখানেই অনেকের প্রশ্ন, সারের দাম নিয়ে তো বাজেটে কিছুই বলা হলো না। চাষের খরচ কি কমবে? চাষের খরচ যদি বাড়তেই থাকে তাহলে কৃষকদের দুর্দশা ঘুচবে কিভাবে? বাজেটে যা শুনলাম তাতে তো চাষিদের জন্য কোনো চিন্তাধারাই নেই। আশা করেছিলাম যে আমাদের জন্য কোনো ভর্তুকি দেবে, সার বা চাপান বা কীটনাশক কোনো কিছু দিতে আমরা ফেসিলিটি পাচ্ছি না। অথচ ফসলের ঠিকমতো দামও আমরা পাই না, তাহলে আমরা তো চারিদিকে মরে যাচ্ছি। চাষের কৃষি যে যন্ত্রপাতি কিছু দাম কমবে, কিন্তু কোনোটাই তো সেরকম কিছু আশা পাওয়া যায়নি। কিছু সুরাহা হয় বাজেটে, তো সেরকম কিছু দেখলাম না। সারের দাম বাড়লে ফসলেরও দাম বাড়বে, এতে গরিব মধ্যবিত্তের পকেটে চাপও বাড়বে। 2047-এ বিকশিত ভারত হবে, কিন্তু তার আগে 2025, 26, 27, 28 তো আমাকে বেঁচে থাকতে হবে। এই জীবন যুদ্ধের যে সংগ্রাম, সেই সংগ্রামটাতে যাতে মানুষ জয়ী হতে পারেন, তার জন্য সরকারের একটা শর্ট টার্ম চিন্তা ভাবনারও কিন্তু দরকার আছে। গ্রামোন্নয়নে 2.66 লক্ষ কোটি টাকা বরাদ্দ হয়েছে বাজেটে, কিন্তু গ্রামে গরিবদের আয়ের অন্যতম বড় ভরসা 100 দিনের কাজ। বাজেটে এই 100 দিনের কাজে বরাদ্দ 60,000 কোটি থেকে বেড়ে হয়েছে 86,000 কোটি, কিন্তু অনেক দিন ধরে এই প্রকল্পে বাংলার জন্য কোনো বরাদ্দই করা হচ্ছে না। এই বাজেটটা এক কথায় এটা জনগণের বাজেট না, কেন্দ্রীয় সরকারের একতরফা একটা আমাদের প্রতি বঞ্চনা। গ্রাম ছেড়ে আমাদের বাইরে যেতে হবে, তাই এই বাজেট আমাদের মনোপুত হয়নি। কাজ সম্বন্ধে কোনো যে কিছু 100 দিনের কাজ হবে কি না হবে, আর ওই সম্বন্ধে আমাদের সংসার চলে। আর চাষবাসের যা অবস্থা এখন, মাঠঘাটের কাজকর্ম নাই, রাজমিস্ত্রির কাজ তো এখানে সেরকমই নাই। কিন্তু 100 দিনের কাজ হলেও ভালো হতো। নিউজ 18 বাংলা। নমস্কার, সুপ্রভাত। খবর দিন ভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি জুনেলা। সংঘাতের মাঝে শপথ। বিধানসভায় শপথের পরে সুর সপ্তমে। মুখ্যমন্ত্রীর নিশানায় রাজ্যপাল। লোকসভার পর বিধানসভা উপনির্বাচনেও সবুজ সুনামি। তৃণমূল 4-এ 4, উপনির্বাচনে বিজেপি 0। মানিকতলায় জয়ী শক্তি পাণ্ডে, বাগদায় মধুপর্ণা ঠাকুর, রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী, রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী। তৃণমূলের এই 4 জয়ী প্রার্থী মঙ্গলবার বিধানসভায় শপথ নেন। তারপরেই মুখ্যমন্ত্রীর সুর সপ্তমে নিশানা করেন রাজ্যপালকে। বলেন, রাজ্যপাল যা বলছেন তা সংবাদ মাধ্যমে দেখেছি। সায়ন্তিকা ও রেয়াত 4 জুন জিতেছিল, তাদের শপথ চেয়ে চিঠি যায়, কিন্তু তার প্রেক্ষিতে রাজভবন যে চিঠি দিয়েছিল সেটা ঠিক নয়। সেটার কোনো সম্পর্ক নেই শপথের সঙ্গে। রাজভবনের যদি শপথের অধিকার থাকে, বিধানসভারও শপথের অধিকার আছে। ওদের বোঝা উচিত রাজ্যপাল নমিনেটেড, আর এখানে বিধানসভা ইলেক্টেড। বাংলায় হঠাৎ কি হলো? তিনি আইনের ব্যাখ্যা দিচ্ছেন। বেআইনি ব্যাখ্যা দিলে হবে? আমি বলবো, লাইনে চলুন, বেলাইন করলে চলবে না। আপনি একটা রাজনৈতিক দলের প্রতিনিধি নন। মনে রাখুন, আপনি মানুষের জন্য। সোমবার থেকে শুরু হয়েছে বিধানসভার বাজেট অধিবেশন। অধিবেশনের শুরুতেই বিএ কমিটির বৈঠকে ঠিক হয় মঙ্গলবার বিধানসভাতেই শপথ নেবেন তৃণমূলের 4 জয়ী প্রার্থী। এরই মধ্যে রাজভবন থেকে একটি চিঠি পান বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার তৃণমূল বিধায়ক রেয়াত হোসেন সরকার। সেই চিঠিতে বলা হয়, রাজ্যপাল ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করানোর দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেনকে শপথ বাক্য পাঠ করান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এতে রাজ্যপালের নির্দেশ অমান্য করা হয়েছে। তাই 2 বিধায়কের শপথ গ্রহণ অসাংবিধানিক।
ডেপুটি স্পিকার শপথ বাক্য পাঠ করানোয় শপথ অসাংবিধানিক। 2 বিধায়ক অধিবেশনে যোগ দিলে প্রতিদিন 500 টাকা করে জরিমানার মুখে পড়তে পারেন, ভোটাভুটিতে অংশ নিলে ব্যবস্থা নেওয়া হতে পারে। এ নিয়ে দিন মুখ্যমন্ত্রী সুর চড়ান, বলেন যারা আসল ক্রিমিনাল তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয় না, যারা নীতি চক্রান্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয় না, আর এখানে বিধায়কদের বলছে ফাইন দিতে হবে, 500 টাকা করে দেবেন, আমি জলপানের ব্যবস্থা করে দিতে পারি, অথবা সন্তুষ্ট করার ব্যবস্থা। কেন টাকা দরকার, কাকে দেবেন? যিনি নির্বাচিত হয়ে এসেছেন তাকে সাধুবাদ না জানিয়ে তার থেকে পেনাল্টি চাইছেন। বিধায়কদের এভাবে শাস্তি দেওয়া গণতন্ত্রে হতে পারে না। বিধানসভায় অধ্যক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত। বিধানসভায় এসে আপনি শপথ করাননি কেন? দিল্লিতে বসে না থেকে আপনি এলেন না কেন? এখানে হাঁটি হাঁটি পা পা করে আসতে পারতেন, উনি নড়েন না চড়েন না। আপনার যেমন সংবিধানের ভাষা আছে, আমাদেরও আছে। নির্বাচিত হওয়ার 1 মাস 1 দিন পরে শপথ হলো কেন? সময়ের তো দাম আছে। 1 মিনিট 1 সেকেন্ডে কত কিছু হয়ে যায়। অধ্যক্ষ হাজির যখন আছেন অধিবেশনে, তখন উপাধ্যক্ষ ঠিক সিদ্ধান্ত নিয়েছেন। অধিবেশন কক্ষে অধ্যক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত, তিনিই সুপ্রিমো। লোকসভা ভোটের সঙ্গেই হয়েছিল উপনির্বাচন। সেই উপনির্বাচনে জয়ী হন তৃণমূলের রেয়াত হোসেন সরকার এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এই দুজনের শপথ নিয়ে টানা রাজ্যপাল সংঘাত চলে, তৈরি হয় নানা জটিলতা। রাজ্যপাল চেয়েছিলেন শপথ হবে রাজভবনে, কিন্তু রেয়াত ও সায়ন্তিকা তাতে রাজি হননি। শেষমেশ বিধানসভাতেই তারা শপথ নেন, কিন্তু তারপরেও সংঘাত। সায়ন্তিকা ও রেয়াতের শপথ অসাংবিধানিক বলে চিঠি রাজভবনের। পাল্টা এবার চড়া সুর মুখ্যমন্ত্রীর। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কি এবার কমবে? ওষুধের দাম কি কমবে? ইনকাম ট্যাক্সে কি বাড়তি ছাড় মিলবে? কি বলা হলো মোদী সরকারের বাজেটে? এবারের বাজেটে কি পেল মাস মাইনের মধ্যবিত্ত? দেখুন। I propose to fully exempt 3 more medicines from customs duties. আমরা মিডল ক্লাস মানুষদের তো বেশি প্রবলেম হয়ে যায়। এই হারে দাম বাড়ছে, আমাদের পক্ষে মধ্যবিত্তদের পক্ষে খুবই চালানো অসুবিধা হয়ে যাচ্ছে। বড় বড় এদের ভাষণ আছে, বুলি আছে, কাজের কাজ কিছুই নেই। মাস মাইনের মধ্যবিত্ত, কাঁধে একের পর এক বোঝা। মূল্যবৃদ্ধিতে হাঁসফাঁস, ওষুধেরও চড়া দাম, এর ওপরে ইনকাম ট্যাক্স। অনেকে আশা করেছিলেন এবার শরিক নির্ভর মোদী সরকারের বাজেটে হয়তো কিছু সুরাহা মিলবে, কিন্তু তা আর কোথায় হলো? মূল্যবৃদ্ধি মোকাবিলায় বাজেটে কিছুই বলা হলো না। নির্মলা সীতারামনের দাবি দেশে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণেই রয়েছে। পাবলিকও তাই মনে করেন? মূল্যবৃদ্ধি কি নিয়ন্ত্রণে? আজকের ডেটে যেভাবে জিনিসের দাম ক্রমশ বেড়ে যাচ্ছে, সেইভাবে তো কারো আর্নিং অপরচুনিটি নেই। ক্রমাগতই কঠিন হয়ে যাচ্ছে, কারণ দ্রব্যমূল্য জিনিস বেড়ে এমন একটা জায়গায় চলে গেছে সাধারণ মানুষের পক্ষে সেটা কেনা বা দৈনন্দিন যে প্রয়োজনের জিনিসপত্র সেগুলো কেনাটা খুব কঠিন কাজ হয়ে যাচ্ছে। সেই অর্থে মার্কেটে দারুণ কিছু কমার কোনো চান্স নেই। মধ্যবিত্ত কিছুটা আশাহতই বলা যেতে পারে। এবারের বাজেটে ক্যান্সারের 3টি ওষুধের ওপর থেকে আমদানি শুল্ক তুলে দিয়েছে মোদী সরকার। অনেকেই বলছেন এটা অত্যন্ত ভালো সিদ্ধান্ত, কিন্তু সুগার, প্রেসারের ওষুধ সহ যেসব মেডিসিন প্রতিদিন ঘরে ঘরে লাগে, সেসবের দাম তো দিন দিন বাড়ছে। যাদের বাজেট বাড়ার তাদের বেড়ে যাচ্ছে, আমাদের সাধারণ মানুষের কিছু হবে না। মেডিসিনের মূল্য বৃদ্ধিটা অনেক বেশি হওয়ার কারণে আমাদের পারচেজ করতে অনেকটাই অসুবিধা। অনেক সময় হচ্ছে আমাদেরকে মাসের পর মাস ওয়েট করতে হচ্ছে, যেহেতু মানি প্রবলেম, আমরা পারচেজ করতে পারছি না, কিনতে পারছি না। মেডিসিনের দাম যদি না কমে তাহলে আর এই বাজেট দেখায় কি হবে? মেডিসিন কম লাগে, বিশেষ করে যারা সিনিয়র আছে তাদের তো আরো মেডিসিনের দরকার। 50% খাওয়া খরচ আর 50% মেডিসিন খরচ। বাজেটের জটিল কুটিল বিষয় বেতনভোগী সাধারণ মানুষ অত বোঝেন না। তারা সবার আগে দেখেন এবার কি ট্যাক্সে ছাড় মিলল। ঘন্টা দেড়েকের বাজেট শোনার পর এ নিয়ে অনেকেই হতাশ। মধ্যবিত্তর ঘাড়ে আরো চাপ বাড়লো। বিগত বছরগুলিতে উনি যে বাজেট পেশ করেছেন, এটা সেই ধারাকেই বজায় রেখে খালি একটু এদিক ওদিক করে দেওয়া হয়েছে। মাত্র 25,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়িয়েছে। এমন কিছু লাভবান আমরা হতে পারবো না। মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত মানুষের কোনো উপকারে আসবে না। আমরা তো আশা করেছিলাম অন্ততপক্ষে 8 লাখ পর্যন্ত ট্যাক্স নীল করা হবে। একটা কারিশমা বাজেট বলতে পারেন। এখানে কোন রকম মধ্যবিত্তদের উপকার তো হয়নি, বরঞ্চ দেখতে গেলে অপকারী হয়েছে।
নরেন্দ্র মোদীর অবশ্য দাবি এবারের বাজেট সমাজের সমস্ত শ্রেণীর কথা মাথায় রেখে করা হয়েছে। ये बजट समाज के हर वर्ग को शक्ति देने वाला बजट है। ये देश के गांव, गरीब किसान को समृद्धि की राह पर ले जाने वाला बजट है। নিউজ 18 বাংলা। সেনায় অগ্নিবীর চাকরিতে ইন্টার্ন বেকারদের ইন্টার্নশিপে উৎসাহ দিচ্ছে মোদী সরকার। বাজেটে ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর, আর এই নিয়ে অনেকের প্রশ্ন, স্থায়ী চাকরি আর ইন্টার্নশিপ কি এক হলো? Our government will launch a comprehensive scheme for providing internship opportunities in 500 top companies to 1 crore youth in 5 years. They will gain exposure for 12 months to real-life business environment, varied professions and employment opportunities. जब तक किसान और नौजवानों के पक्की नौकरी का इंतजाम नहीं होगा तब तक कोई बड़ा लाभ नहीं पहुंचेगा जनता को। চাকরি নয়, ইন্টার্নশিপ। 1 কোটি ইন্টার্ন দেশে 500টি সংস্থায়। মঙ্গলবার বাজেটে এই প্রকল্পের কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দেশে 500 সংস্থায় 1 কোটি ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে। ইন্টার্নরা এককালীন 6,000 টাকা পাবেন, প্রতি মাসে ভাতা হিসেবে পাবেন 5,000 টাকা। এই প্রকল্প নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। অনেকেই বলছেন অস্থায়ী ইন্টার্নশিপ আর স্থায়ী চাকরি তো এক নয়। যেটা হচ্ছে সেটা একটা একদমই কম টাইম পিরিয়ডের জন্য, যেটার জন্য কোনো ফিউচার সিকিউর না। এবার একটা স্টুডেন্ট এত বছর ধরে পড়াশোনা করছে, খাটাখাটনি করছে, সেখানে যখন একটা ইনসিকিউর ফিউচার পাবে তো অটোমেটিক্যালি ওর একটা মানে ডিপ্রেশন বলো বা একটা কিছুক্ষণ সময়ের জন্য কাজ করলো, তারপর সে কাজটা চলে গেল, তো তখন তো নিজেও একটা মানে খারাপ ফেস দিয়ে যাবে না। এখানে ইন্টার্নশিপের কথা বলা হলেও আজকের স্থায়ী কর্মসংস্থান কোনো নেই। অতএব এই বাজেট যুবকদের কাছে একটা হতাশাজনক বাজেট। অতএব এই বাজেটের উপর দাঁড়িয়ে আমাদের যুবকরা একটা বেকার জায়গা থেকে হতাশ হয়ে যাচ্ছে। অনেকেই মনে করিয়ে দিচ্ছেন এরকম অস্থায়ী কাজই কি মোদী সরকারের কর্মসংস্থানের দাওয়ায়, কারণ এই সরকারই চালু করেছে অস্থায়ী সেনা নিয়োগ। 2022 সালের জুন মাসে সেনাবাহিনীতে অস্থায়ী নিয়োগের ঘোষণা হয়। অগ্নিপথ প্রকল্পে যাদের নিয়োগ করা হয়েছে তাদের বলা হচ্ছে অগ্নিবীর। 4 বছরের চুক্তিতে সশস্ত্র বাহিনীতে নিয়োগ। মাসিক বেতনের পাশাপাশি অগ্নিবীর জওয়ানদের বিশেষ ভাতা দেওয়া হয়। 4 বছরের কর্মজীবনের শেষে এককালীন কয়েক লক্ষ টাকার প্যাকেজ। তবে পেনশন বা গ্র্যাচুইটি নেই, অবসরকালীন কোনো ভাতাও নেই। আমার মনে হয় যে সরকার তেমন গুরুত্ব দিচ্ছে না যতটা দেওয়া উচিত। আমরা বাইরের কান্ট্রিকে দেখছি যে ওদের ইয়াংদের অনেক সুযোগ দিচ্ছে, কিন্তু ইন্ডিয়া তো কই আমরা সেরকম তো দেখতে পাচ্ছি না। অগ্নিবীর থেকে তো আমাদের খুব একটা এক্সপেক্ট নাই, কারণ 25%-এ কি 25% আর কতজন সিলেকশন হবে? ওটা যদি 50% থাকতো তাহলে না হলে ওইদিকে আমরা যেতাম। নিউজ 18 বাংলা। এবার শরিক নির্ভর মোদী সরকার। বাজেটে সেই শরিকদের জন্য ঢালাও ঘোষণা। চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের রাজ্য অন্ধ্র বিহারের জন্য একের পর এক প্রকল্প। চন্দ্রবাবু নাইডু, টিডিপি এবং নীতিশ কুমারের জেডিইউ এর নিঃশর্ত সমর্থন। কেন্দ্রে মোদী সরকারের বড় ভরসা। এবার বাজেটে সেই চন্দ্রবাবু এবং নীতিশের রাজ্যকে ভরিয়ে দিল মোদী সরকার। অন্ধ্র এবং বিহারের জন্য প্রকল্পের পর প্রকল্প। বিহারে ব্রিজ এবং রাস্তা নির্মাণে বরাদ্দ করা হলো 26,000 কোটি টাকা। We will also support development of road connectivity projects, namely 1. Patna-Purnia Expressway, 2. Buxar-Bhagalpur Expressway, 3. Bodh Gaya, Rajgir, Vaishali and Darbhanga spurs, and 4. Additional 2-lane bridge over River Ganga at Buxar at a total cost of 26,000 crore rupees.
বিহারে তৈরি হবে নতুন তাপ বিদ্যুৎ কেন্দ্র। এর জন্য মোদী সরকার বরাদ্দ করেছে 21,400 কোটি টাকা। 11,500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বন্যা নিয়ন্ত্রণ ও সেচের জন্য। Will provide financial support for projects with estimated cost of 11,500 crore rupees, such as the Kosi-Michi intra-state link, survey and investigation of Kosi-related flood mitigation and irrigation projects will be undertaken. हम लोग विशेष राज्य का दर्जा कह रहे थे, और अगर विशेष राज्य का दर्जा बहुत उनका था कि पहले से बंद कर दिया गया है इसलिए, तो उसके चलते एक सहायता के लिए बिहार के विकास के लिए मदद होना चाहिए बिहार को। तो वो तो करना शुरू कर दिया। आप खुश हैं? अरे हाँ भाई, हम तो ये दोनों चीज कही दिए थे, तो एक चीज का तो शुरू हो गया। এছাড়া বিহারের নালন্দাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বিশেষ সাহায্য করবে মোদী সরকার। নতুন করে সাজানো হবে রাজগীর, গয়া এবং বুদ্ধগয়াকে। এছাড়াও বিহারে তৈরি হবে বিমানবন্দর, মেডিকেল কলেজ এবং ক্রীড়া পরিকাঠামো। অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইনের অধীনে চন্দ্রবাবু নাইডুর রাজ্যকেও বিশাল আর্থিক সাহায্যের ঘোষণা করেছে মোদী সরকার। চলতি অর্থবর্ষে অন্ধ্রকে 15,000 কোটি টাকা দেবে মোদী সরকার। এছাড়া পোভালম সেচ প্রকল্পে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বিশাখাপত্তনম, চেন্নাই এবং হায়দ্রাবাদ বেঙ্গালুরু ইন্ডাস্ট্রিয়াল করিডোরে পরিকাঠামো উন্নয়নের ঘোষণা করেছেন সীতারামন। এছাড়া রায়লসীমা, প্রকাশমের মতো পিছিয়ে পড়া অংশের জন্য বিশেষ আর্থিক সাহায্য। Andhra Pradesh Reorganization Act. Our government has made concerted efforts to fulfill the commitments in Andhra Pradesh Reorganization Act. Recognizing the state's need for a capital, we will facilitate special financial support through multilateral development agencies. In the current financial year, 15,000 crore rupees will be arranged. পূর্বাঞ্চলের রাজ্যগুলির উন্নয়নে এদিন প্রকল্প ঘোষণা করেছে মোদী সরকার। সেখানেও যুক্ত করা হয়েছে দক্ষিণের রাজ্য অন্ধ্রপ্রদেশকে। We will formulate a plan, Purvodaya, for the all-round development of the eastern region of the country, covering Bihar, Jharkhand, West Bengal, Odisha, and Andhra Pradesh. This will cover human resource development, infrastructure, and generation of economic opportunities to make the region an engine to attain Vikasit Bharat. নিউজ 18 বাংলা। এবার মোদী সরকারের বড় ভরসা বিহারের জেডিইউ এবং অন্ধ্রের টিডিপি। তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেটে সেই বিহার এবং অন্ধ্রপ্রদেশের জন্য ঢালাও বরাদ্দ ঘোষণা করা হলো। একের পর এক প্রকল্প। বিরোধীরা কটাক্ষ করে বলছে এই বাজেট দুই শরিকের মন জয়ের জন্য, যাতে কেন্দ্রে মোদী সরকারকে টিকিয়ে রাখা যায়। বিজেপি অবশ্য এই তত্ত্ব উড়িয়ে দিয়েছে। একটা পার্টি নিজেকে খুশি করার জন্য শুধু তাদের স্বার্থে বাজেট করেছে। দেশের জনগণের স্বার্থে বাজেট নাকি শরিক রাজ্যে ঢালাও প্রকল্প দিয়ে কেন্দ্রের সরকার বাঁচানোর বাজেট? নির্মলা সীতারামনের সপ্তম বাজেট পেশের পর থেকে এ নিয়ে জোর তরজা। शुभेंदु अधिकारी 4 दिन आगे কথাটা বলেছিলেন, जो हमारे साथ हम उनके साथ, তো প্রমাণ করে দিই যে নিজের সরকারকে বাঁচিয়ে রাখার জন্য বিহারকে আর অন্ধ্রপ্রদেশকে, অন্য রাজ্যকে দিক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বাংলাকে বঞ্চিত করে রেখে নয়। বাংলার মানুষ আবার জবাব প্রদেশ নতুন রাজ্য তৈরি হয়েছে, ডিভিশনের পর বিহার। এটা তো স্বাভাবিকভাবে এই রাজ্যগুলোর অনেকদিন ধরে ডিমান্ড ছিল, সেই ডিমান্ডগুলোকে দেওয়া হয়েছে। আর পূর্বক্ষেত্রে যখন উন্নতি হবে তো স্বাভাবিকভাবে তার আশেপাশের রাজ্যেও তার প্রভাব পড়তে বাধ্য। আমাদের যে করিডোরটা অমৃতসর থেকে যে কলকাতার করিডোর, সেই করিডোরে যদি গয়ার উন্নতি হয় তো তার লাভ তো কলকাতা পাবে। তো স্বাভাবিকভাবে সেই ইন্ডাস্ট্রিয়াল জোনে নতুন ইন্ডাস্ট্রি আসবে, বাংলার যুব সমাজের হাতে ইন্ডাস্ট্রি আসবে। এবার কেন্দ্রের বিজেপি সরকার শরিক নির্ভর। মোদির ভরসা 2 N, N ফর নাইডু, N ফর নীতিশ। তাই কি চন্দ্রবাবু নীতিশের রাজ্যের জন্য এত প্রকল্প ঘোষণা? I think this budget should be called Pradhan Mantri Sarkar Bachao Yojana, because they have realized that this government, if it has to be saved for the next 5 years, they would need their alliance partners, and these alliance partners need to be kept happy.
এনডিএর সরকারের কাছে এবার অতি গুরুত্বপূর্ণ জেডিইউ এবং টিডিপির সমর্থন, কারণ এই দুই দলের হাতে আছে সংখ্যা। নীতিশ কুমারের জেডিইউ এর আসন সংখ্যা 12 আর চন্দ্রবাবু নাইডুর দল টিডিপির ঝুলিতে 16। সব মিলিয়ে এনডিএর এবার আসন সংখ্যা 292। অর্থাৎ নীতিশ ও নাইডুর দুদল সরে গেলে সেটা কমে হবে 264, যা ম্যাজিক ফিগার 272-এর কম। বিরোধীদের দাবি, এই কারণেই চন্দ্রবাবুর রাজ্য আন্ধ্র এবং নীতিশের রাজ্য বিহারের জন্য ঢালাও ঘোষণা করল মোদী সরকার। অনেক অবিজেপি রাজ্যেরই বক্তব্য, বিহার অন্ধ্রপ্রদেশ প্রকল্প পাচ্ছে ভালো কথা, কিন্তু বাকিরা কি দোষ করলো? বাজেটের বাংলাকে বঞ্চনার অভিযোগে এদিন রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন তৃণমূল সাংসদরা। अरे ये तो कुर्सी बजा बजट है नीतीश कुमार और आंध्र प्रदेश का, उनको सेव करने के लिए, उनको पास में रखने के लिए इसका बजट है। ये इंडिया का बजट नहीं है, देश के लिए बजट नहीं है। बंगाल को तो कुछ ही नहीं दिया है, बंगाली को वो लोग देखने नहीं सकता है। अब मान लीजिए सरकार बचानी है तो अच्छी बात है कि बिहार को, आंध्र प्रदेश को कुछ विशेष पैकेज या विशेष योजनाओं से जोड़ा गया है, लेकिन उत्तर प्रदेश जैसा प्रदेश जो प्रधानमंत्री देता है, क्या वहाँ के किसान के लिए कुछ बड़े फैसले हैं? क्या प्रधानमंत्री आवास योजना सिर्फ बिहार और आंध्र में बनने वाला है? देश के सभी राज्यों में बनने वाला है। मुद्रा लोन के लाभार्थी क्या चंद राज्यों में होंगे या देश भर में होंगे? विपक्ष एक नकारात्मक मानसिकता से गुजर रहा है, विशेष करके कांग्रेस पार्टी लगातार तीसरी बार फेल हुई है। इसकी हताशा उनको सब चीज में दिखता है। নিউজ 18 বাংলা। পুরনো কর কাঠামো এবারও একই থাকলো, নতুন কর কাঠামোয় করা হলো কিছু পরিবর্তন। যেমন স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 থেকে বেড়ে হলো 75,000 টাকা। এছাড়া ট্যাক্স স্ল্যাবেও বদল করা হয়েছে। নির্মলা সীতারামনের দাবি, এতে 17,500 টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন করদাতারা। The standard deduction for salaried employees is proposed to be increased from 50,000 to 75,000 rupees. নতুন কর কাঠামোয় বছরে করযোগ্য আয় 7 লক্ষ হলে কোনো ট্যাক্স দিতে হয় না, কিন্তু 7 লক্ষের বেশি হলে কর দিতে হয়। কিভাবে সেই কর দিতে হবে? নতুন স্ল্যাবের ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। I have two announcements to make for those opting for the new tax regime. বার্ষিক করযোগ্য আয় 3 লক্ষ টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না। 3 থেকে 7 লক্ষ টাকা হলে 5% কর, 7 থেকে 10 লক্ষ টাকায় 10% কর, 10 থেকে 12 লক্ষ টাকায় 15% কর, 12 থেকে 15 লক্ষে 20% কর, বার্ষিক আয় 15 লক্ষের বেশি হলে 30% ট্যাক্স। এতে সুবিধা হলো নাকি চাপ বাড়লো? দেখুন অঙ্ক কি বলছে। ধরুন কারো বছরে করযোগ্য আয় 15,75,000 টাকা, তাহলে প্রথমে তিনি ছাড় পাবেন স্ট্যান্ডার্ড ডিডাকশনে। 15,75,000 থেকে 75,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন হিসেবে বাদ, বাকি 15 লক্ষ টাকার উপরে তাকে আয়কর দিতে হবে। প্রথম 3 লক্ষ টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না, বাকি 12 লক্ষ টাকার জন্য স্ল্যাব অনুযায়ী কর দিতে হবে। এর মধ্যে 3 থেকে 7 লক্ষ 5% হারে অর্থাৎ 20,000 টাকা, 7 থেকে 10 লক্ষ 10% হারে অর্থাৎ 30,000 টাকা, 10 থেকে 12 লক্ষ 15% হারে যার পরিমাণ 30,000 টাকা, 12 থেকে 15 লক্ষ 20% হারে অর্থাৎ 60,000 টাকা। তার মানে বছরে 15,75,000 টাকা করযোগ্য আয় হলে এবার থেকে আয়কর দিতে হবে 1,40,000 টাকা। আগে দিতে হতো 1,57,500 টাকা, ফলে এবার সাশ্রয় হবে বছরে 17,500 টাকা। A salaried employee in the new tax regime stands to save up to 17,500 rupees in income tax. সরকার বরাবরই চাইছে যে সাধারণ মানুষ যাতে নতুন কর কাঠামোতে অভ্যস্ত হয়ে ওঠে, তাদের জন্যই কিন্তু এই স্ট্যান্ডার্ড ডিডাকশন সেটা 50,000 টাকা থেকে বাড়িয়ে 75,000 টাকা করা হয়েছে, এবং ট্যাক্স স্ল্যাব সেই স্ল্যাবটারও একটুখানি মার্জিনাল চেঞ্জেস করা হয়েছে। পুরনো কর কাঠামোতে যারা ছিলেন তাদের ক্ষেত্রে ট্যাক্স স্ল্যাব একদম অপরিবর্তিত, তাদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকাই থাকবে। পুরনো কর কাঠামোতে যারা আছেন তাদের জন্য কোনো রকম সরকার চিন্তা করেননি, তাদের জন্য কোনো রকম উৎসাহ দেননি। নয়া কর কাঠামোয় নানা বদল, কিন্তু পুরনো কর কাঠামো একই রইল। जरूर हमारी इरादा ये है कि सिंपलर टैक्सेशन
रजीम होना चाहिए। ओल्ड टैक्स रजीम को सिंपल करने के रास्ते पर ही ये नया टैक्स रजीम आया है। सनसेट होगा कि नहीं होगा वो अभी मैं बोल नहीं सकती हूँ, वो रिव्यू करने के बाद ही हम एक डिसीजन लेंगे। নিউজ 18 বাংলা।